প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বশেষ স্ট্যাটাসে যেটা তিনি বলছেন যে ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন এবং চিকিৎসক তাকে জানিয়েছেন এবং তাকে শান্ত থাকতেও বলেছেন। আমি শেষ অংশটা একটু পড়ি। মানে ব্যাপারটা হচ্ছে সিঙ্গাপুরে যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি দেখতে গিয়েছিলেন, দেখে এসে তিনি প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন। শেষ বাক্যটা এরকম, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। ইটস অ্যালার্মিং, মানে এটা একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন আছে। আমি যেহেতু প্র্যাকটিস না করলে একজন ডক্টর, আমি হাদির যে জায়গায় ইনজুরি হয়েছে, ব্রেইন স্টেম ইনজুরি, যেটা মানুষের হার্ট এবং লাংকে, এই যে আমরা ইনভলান্টারিলি এগুলো চলতে থাকে, এটার কারণেই হয়। ইভেন ব্রেইনের অন্য কোনো জায়গায় ইনজিউর্ড হলেও হতে পারতো তিনি অনেক রকম ডিফর্মিটি বা প্রবলেম নিয়েও বেঁচে থাকার সম্ভাবনা তুলনায় অনেক বেশি থাকতো, কিন্তু এই ঘটনাটা তার বেঁচে থাকার সম্ভাবনা আসলে শুরু থেকেই খুব কম ছিল। মানে খুবই আমরা কিন্তু মিরাকেলের কথা বলছিলাম। এখন এই নিউজ পড়ে আমার মনে হয়েছে যে অবস্থা ঢাকায়ও যা ছিল সেই জায়গায় নেই, সেটা খারাপের দিকে যাচ্ছে এবং আমরা খুব খারাপ কিছু শোনার জন্য একরকম প্রস্তুতিও সম্ভবত রাখতে হবে। বিশেষ করে শান্ত থাকার কথা বলা হচ্ছে। আমি কথাটা একটু বলে রাখি, আমরা চাই যে খুবই সামান্য সম্ভাবনাও যদি থাকে এই মিরাকলটা ঘটুক, আমরা প্রার্থনা করছি, কিন্তু সেটা যদি না হয়, এটাকে নিয়ে হাদির চলে যাওয়াকে নিয়েও কিন্তু আমাদের এখানে মানে সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমি অনুমান করি যে প্রধান উপদেষ্টা এই ব্যাপারটাকেই ইঙ্গিত করছেন, তিনি আগে থেকেই আমাদেরকে এই ধরনের একটা বার্তা দিয়ে রাখছেন যেন আমরা শান্ত থাকি। মানে তার মৃত্যুর মতো মর্মান্তিক মৃত্যু তো আসলে হতে পারে না, এবং স্বাভাবিকভাবেই আমরা খুব ক্ষুব্ধ আছি। এখন বিপদটা যে জায়গায়, বিপদটা হচ্ছে আমরা নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে পড়বো কিনা একটা ঝুঁকি দেখা যাচ্ছে। ইতিমধ্যেই পড়েছি এবং আরও কাজ হচ্ছে। এখন একটা সময় তো পলিটিক্যাল হয়েছে, এখন কিছু ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়েছে যারা ওসমান হাদির রাজনীতিকে সমালোচনা করেছেন, তারাই নাকি আবার হাদিকে হত্যাযোগ্য করে তুলছেন। মানে এক ভয়ঙ্কর চেষ্টা আমি বলবো। ওসমান হাদির যে রাজনীতি আছে, রাজনীতি সবাইকে সমর্থন করতে হবে না, শুধু সেটা না, তিনি রাজনীতি যে প্রকাশ করেন, তার যে ভাষা, সেটা নিয়েও কারো কারো সমালোচনা থাকতে পারে। এটাই গণতন্ত্র। দ্যাট ডাজন্ট মিন যে কেউ তাকে হত্যাযোগ্য করে তুলছে। এখন এগুলো মানেই হচ্ছে এই জায়গায় যদি কোনো আল্লাহ না করে কোনো খারাপ কিছু ঘটে যায়, তখন কিছু ব্যক্তিকেও টার্গেট করা হবে। এই পাল্টাপাল্টি কিন্তু এরপর শুরু হয়ে গেল। আমি রিসেন্টলি একটা কলাম লিখেছি, সেই কলামের বিষয়টা এইরকম। তিউনিসিয়ার উদাহরণ দিয়ে, তিউনিসিয়ার ইলেকশন হয়ে গিয়েছিল, হওয়ার পরে তাদের সরকারে যেহেতু ওখানে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছিল, এন্নাহাদা একচ্ছত্র জয় পায়নি, কিন্তু তারাই মেজরিটি পার্টি ছিল, সো তাদের শক্তি বেশি ছিল। তার বিরুদ্ধে দুটা দলের দুজনকে গানশট এবং মোটরসাইকেলে করে গিয়ে গুলি করে চলে যায়, দুই ক্ষেত্রেই। তো এই ঘটনার পর হলো কি, বিরোধীরা তারা যারা আছে তারা এন্নাহাদাকে দায়ী করলো এবং তারা হানাহানিতে, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, হানাহানিতে জড়িয়ে গেল। যে দুটো দেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের সুযোগ ছিল, কয়েকটা দেশ তো আরব স্প্রিংয়ে মানে একেবারে সিভিল ওয়ারে চলে গেছে, মিশর এবং তিউনিসিয়ার সুযোগ ছিল যে তারা পতন হয়েছে, নির্বাচন হয়েছে, হতে পারেনি আসলে শুধুমাত্র এই পরস্পরের বিরুদ্ধে হানাহানি। আমি কিন্তু এটাকেই সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখি। এখন ওসমান হাদির ক্ষেত্রে যদি চরমতম দুর্ঘটনার খবর আমরা পেয়ে যাই, খারাপ খবরটা পেয়ে যাই বা চলে আসে, আমার কাছে লক্ষণ সেরকমই মনে হচ্ছে। এই ঝুঁকিটার মধ্যে কিন্তু আমরা পড়ে গেলাম। ব্যক্তি ব্যক্তিকে হুমকি দেবে, ব্যক্তি ব্যক্তিকে ফ্রেম করবে, দল দলকে করবে, এবং শুধু সেটা না, এটাকে ধরে আপনি হেডলাইন পড়েছেন, সম্ভবত আলোচনায় আনবেন, এটাকে ধরে ভারতের বিরুদ্ধে এখন যে ধরনের একটা ক্যাম্পেইন শুরু হয়েছে, ভারতের বিরুদ্ধে আমাদের অসংখ্য অভিযোগ আছে, কিন্তু যা যা করা হচ্ছে এটাও কিন্তু একটা অস্থিরতা তৈরির চেষ্টা হিসেবে আমরা দেখতে পারি। সুতরাং অনেক রকম ঝুঁকি আসলে আমাদের সামনে আছে এটাকে